বাফারিং হচ্ছে এখন। শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা কি শুরু করে দিই নাকি? জি স্যার, শুরু করে দেন। আচ্ছা, ক্লাস শুরু করার আগে একটু জিজ্ঞাসা করি, পরীক্ষা কেমন হয়েছে তোমাদের? স্যার এটা নিয়ে একটু কথা ছিল আপনার সাথে স্যার। আচ্ছা, ঠিক আছে। পরীক্ষার একটা কোশ্চেন নিয়ে আবার একটু কোশ্চেন আছে আর কি। কোনটা? ওই যে স্যার ওই যে একটা ডিরেক্ট আপনার স্যার স্লাইড থেকে একটা ডিরেক্ট ম্যাথ দিছিলেন না স্যার, ওই যে 344 ইনটু সাইন আনসার। খেয়াল নাই দেখতে স্যার, হবে। আরেক- এটা তো স্যার আমরা আপনি আনবো, দিছেন স্যার আমরা- অ্যানসার বোথ অফ देम, কিন্তু বোথ অফ देम তো হওয়ার কথা না, সেটাই বুঝতেছি না। আমি অ্যানসার বোথ অফ देम দিছি, তোমাদের কি বলবো? মানে ওটা ভুল দিছেন আর কি আমরা একটা দিছিলাম, ওটা মানে ভুল হয়েছে, সেক্ষেত্রে হিসাবে দুটাই হতে পারে আর কি। কিন্তু আচ্ছা, ডাইরেক্ট ঠিক আছে, অ্যানসার আমরা- স্লাইডে। স্যার কোশ্চেনটা একটু সলভ করে দিলে ভালো হইতো স্যার। হ্যাঁ, আমরা প্রশ্ন সলভ করব, এটার জন্য আমি ক্লাসের শেষে এটা নিয়ে আলোচনা করব। ওইটা আমার মাথায় আছে, সমস্যা নেই। জাহিদ তাহলে আমরা আগে বলেন। আচ্ছা স্যার, হ্যাঁ, ক্লাস বলো। শেষের দিকে বলবো স্যার, আপনি ক্লাস শেষ করেন। হ্যাঁ, আমি ক্লাস শেষ করি, এরপর আমরা এটা নিয়ে আলোচনা করব। জি, আচ্ছা, আজকে আমরা একটা ম্যাথ প্রবলেম দেখব, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই ধরনের ম্যাথ পরীক্ষায় খুব বেশি আসতে পারে, ঠিক আছে? তো গত ক্লাসে আমরা শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারি নাই, এজন্য আজকেও আমরা শুরু থেকে পড়বো। আমি রেকর্ডিংটা শুরু করি। Recording in progress. তো ম্যাথ প্রবলেমটা গত ক্লাসে বলছিলাম, শুরু করছিলাম কিন্তু শেষ করতে পারি নাই, এজন্য আমরা আজকে যে আজকেও আপনার কথা কেটে যাচ্ছে। দেখবো। নেট প্রবলেম স্যার। এখানে তোমরা প্রশ্ন দেখতে পাবে, আমাদেরকে একটা সার্কিট দেওয়া আছে। স্যার আপনাকে একটু ইন্টারাপ্ট করি স্যার, আপনি স্ক্রিন শেয়ার Wait, করার পর স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে স্যার। আচ্ছা, এখন আমার মনে হয় শুনতে শুনতে পাচ্ছ? জি স্যার, এবার শুনুন। আচ্ছা, ঠিক আছে। এখন 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 শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে। তো ছবিটা দেখতে পাচ্ছ, আমরা প্রবলেম দেখতে পাচ্ছি যে আমাদেরকে একটা সার্কিট দেওয়া আছে, যে সার্কিটের সাপ্লাই হচ্ছে কোনো ডিসি কারেন্ট না, বরং এসি সাপ্লাই। এটা কিভাবে বুঝলাম? দুইটা জিনিস দেখে আমরা বুঝতে পারি। এক হচ্ছে তার সিম্বল দেখে, দ্বিতীয় হচ্ছে তার সাথে একটা অ্যাঙ্গেল দেখে। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি কারেন্ট আছে, একটা হচ্ছে রেজিস্টর, একটা হচ্ছে ইন্ডাক্টর এবং একটা হচ্ছে ক্যাপাসিটর। এবং আমরা এই বিষয়টাও জানি যে যখন শুধুমাত্র ডিসি সাপ্লাই থাকে, আজকে তো আরো বাজে রেজিস্টর বোঝা যাচ্ছে না। ক্যাপাসিটরের সমন্বয়ে থাকে, তার ক্যারেক্টারিস্টিক্স বা তার বিহেভিয়ার হয় একরকম, ভিন্ন রকম। স্যার আপনার কথা কেটে কেটে বোঝা যাচ্ছে না স্যার। আজকে আমাদের ওইটা মূল আলোচনা। আচ্ছা, একটু একটু দাঁড়াও, একটু দাঁড়াও, দাঁড়াও না রে ভাই। এই যে, আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছ আমার কথা? Recording stopped. তোমরা একটু লাইনে থাকো, আমি ব্যবস্থা করছি।
কংগ্রাচুলেশনস জাহিদ, তুমি হোস্ট। আরে ওয়াইফাই খুব বাজে অবস্থা। আচ্ছা শোন, ওই সিটি সম্পর্কে আমি একটু কথা বলি, এরপরে তোরা কথা শুরু করিস কোশ্চেন নিয়ে। আগে তো মেইন টপিকে তোলার আগে তোরা কোশ্চেন নিয়ে বলা শুরু করে দিস। নাম্বার বানা যায় কিনা দেখ। আসসালামু আলাইকুম। জি স্যার, এবার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা স্ক্রিন শেয়ার করি। স্যার আপনার ওয়াইফাই মনে হয় মানে যে কানেকশন নিছেন ওইটা একটু ঝামেলা মনে হয় স্যার। আচ্ছা, এখন তো দেখা যাচ্ছে না, এখন শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আবার শুরু থেকে শুরু করি। Recording in progress. আচ্ছা, দেখো আমরা যেটা শুরুতে বলতেছিলাম যে আমাদের এখানে দেখা যাচ্ছে যে এই সার্কিটটাতে হচ্ছে একটা এসি সাপ্লাই আছে। আমরা কিভাবে বুঝলাম এসি সাপ্লাই আছে? দুইটা জিনিস দেখে। এক হচ্ছে তার সিম্বল দেখে, যে সিম্বলটার ভিতরে হচ্ছে একটা সাইনোসয়েডাল ওয়েভের মতো চিহ্ন থাকবে। আচ্ছা, আরেকটা দিক হচ্ছে যে আমরা তার এই ধরনের একটা ইকুয়েশন দেখে, যেখানে তার একটা ভোল্টেজের সাথে একটা অ্যাঙ্গেল উল্লেখ করা আছে। তো এই সম্পর্কে তোমাদেরকে বলি নাই যদিও, যে আসলে এই অ্যাঙ্গেলটা মানে কি, অ্যাঙ্গেলটা থাকার কারণটা কি, এগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করবো। সরি, এসির মধ্যে আলোচনা করেছিলাম, তারপরে ম্যাথ যেহেতু দেখি নাই, ওইটা এখানে আলোচনা করবো আর কি। আচ্ছা, এরপর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সার্কিটের মধ্যে তিনটা কম্পোনেন্টই আছে, রেজিস্টর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর, এবং তাদের ভ্যালু গুলো দেওয়া আছে হচ্ছে ওহমে। দেখো, রেজিস্টরের ভ্যালু ওহমে হবে, সেটা ঠিক আছে। ইন্ডাক্টরের ভ্যালু নরমালি হেনরিতে থাকে, সেই ভ্যালুটাকে কনভার্ট করে একটা ইম্পিডেন্সে কনভার্ট করছে, বা বলতে পারি যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্সেল। আমরা জানি যে এক্সেল ইকুয়ালস টু হচ্ছে ওয়াইস পাই এফ এবং এল। এটার ইউনিট হচ্ছে ওহম, কিন্তু শুধু এল এর একক, যে এল যেটা হেনরি, সেটা ইউনিট হচ্ছে এইচ, হেনরি। কথা বুঝছো তো? তার মানে এটা পুরোটাকে কিসে কনভার্ট করে দেওয়া আছে? ইন্ডাকটেন্সে কনভার্ট করে দেওয়া আছে। আচ্ছা, অপোজিট দিকে আছে হচ্ছে এক্সি। আমরা জানি যে এক্সি ইকুয়ালস টু হচ্ছে 1 বাই থেকে এক্স এর ইউনিট যেটা, সেটা হচ্ছে প্রথমে আমাকে কি বলছে, প্রশ্নে আমাকে কয়েকটা জিনিস বের করতে বলছে। সর্বপ্রথম খেয়াল করো, প্রশ্নে আমাকে বলছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার, অর্থাৎ এই সার্কিটে কত ওয়াট পাওয়ার ড্র হয় বা কত ওয়াট পাওয়ার অ্যাবজর্ব হয় সেটা বের করো। এরপর বলছে ভোল্ট অ্যাম্পিয়ার রিয়েক্টিভ, তার মানে বলছে রিয়েক্টিভ পাওয়ারটা বের করো। ওয়াট হচ্ছে রিয়েল পাওয়ার, আর রিয়েক্টিভ পাওয়ার হচ্ছে তার রিয়েক্টিভ পাওয়ারের যে অংশ সেটা। আচ্ছা, এরপর বলছে ভোল্ট অ্যাম্পিয়ার। আমরা জানি ভোল্ট এবং অ্যাম্পিয়ার এই দুটা শুধুমাত্র থাকে হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ারে। তাহলে খেয়াল করো, আমাকে আমার এই জায়গার মধ্যে প্রথমে রিয়েল পাওয়ার বের করতে হবে, আমার রিয়েক্টিভ পাওয়ার বের করতে হবে, এবং অ্যাপারেন্ট পাওয়ার বের করতে হবে। এরপরে বলছে আমার পাওয়ার ফ্যাক্টর যেটা আছে এফ, সেই পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে বলছে দ্য পাওয়ার ট্রায়াঙ্গেল। এই যে পাওয়ার বের করলাম, সে পাওয়ার থেকে পাওয়ার ট্রায়াঙ্গেল বের করতে হবে, অর্থাৎ পাওয়ার ট্রায়াঙ্গেলটা ড্র করতে হবে। একটা সমকোণী ত্রিভুজ আসবে আর কি। এই সমকোণী ত্রিভুজের মধ্যে একটা থাকবে হচ্ছে রিয়েল পাওয়ার, একটা থাকবে হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার, আর অপোজিট যে অতিভুজ যেটা, সেটা হচ্ছে তার অ্যাপারেন্ট পাওয়ার। এনার্জি ডিসিপেট হয় রেজিস্টরের মধ্যে একটা পূর্ণ সাইকেলে, সেটা বের করতে বলছে। আচ্ছা, এরপরে বলছে এনার্জি কতটুকু স্টোর হয় কতটুকু ভেক্টরের মধ্যে হাফ সাইকেলে, সেটা বের করতে বলছে। আচ্ছা, আমরা প্রবলেম সলিউশনের মধ্যে চলে যাই, তাই কিনা? আচ্ছা, এখন খেয়াল করো, আমি যদি শুরুতে তোমাদেরকে বলি যে আমার ভোল্টেজ দেওয়া আছে, এবং এই সার্কিটের রেজিস্ট্যান্সের মান, তারপর হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান দেওয়া আছে। তোমাদেরকে যদি আমি জানতে চাই
যে আমার এখন যদি কারেন্ট বের করতে হয় তাহলে এটাকে কিভাবে বের করতে হবে? ভোল্টেজকে কি দিয়ে ভাগ করতে হবে? ইম্পিডেন্স ইনফিডেন্স ইম্পিডেন্স দিয়ে। এখানে আমি শুধু রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে হবে না, শুধু ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স দিয়ে ভাগ করলে হবে না, শুধুমাত্র ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স দিয়ে ভাগ করলেই হবে না, আমার লাগবে হচ্ছে ইম্পিডেন্স। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ইম্পিডেন্সকে কিভাবে আমরা লিখতে পারি? খেয়াল করো, ইম্পিডেন্স যদি জেড হয়, জেড, তো জেড ইকুয়ালস টু হচ্ছে জেড আর, আর এর জন্য যে ইম্পিডেন্স পাও সেটা, তারপর হচ্ছে প্লাস জেড এল, এল এর জন্য যে ইম্পিডেন্স পাও সেটা, মাইনাস, সরি এখানে জে হবে, জে। আচ্ছা, আমি তোকে ইকুয়েশনটা একটু দেখাই দিলে আর একটু ভালো ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে খেয়াল করো, টোটাল যে জেড, সেই টোটাল জেড হবে হচ্ছে তিনটার সমন্বয়। কি কি কিসের কিসের সমন্বয়? একটা হচ্ছে আমার জেড আর, আর এর জন্য যে ইম্পিডেন্স পাই সেটা, প্লাস হচ্ছে জেড এল, প্লাস হচ্ছে জেড সি, অর্থাৎ প্রত্যেকটার ইম্পিডেন্স যোগ করলে আমি টোটাল ইম্পিডেন্স পাবো। এখন প্রশ্ন হচ্ছে রেজিস্টারের জন্য যে ইম্পিডেন্স সেটা কিন্তু আসলে শুধু রেজিস্টরই, এখানে অন্য কোনো কিছু প্রয়োজন নাই, আর শুধু আর। আর জেড এল যেটা পাবো সেটা হচ্ছে কি, এই যে এক্সেল, যে এক্সেল, এই আগে শুধুমাত্র এক্সেল সম্পর্কে আমরা পরিচিত ছিলাম, এই এক্সেল এর সাথে একটা জে, যেটাকে আমরা হচ্ছে ইমাজিনারি নাম্বার আই দ্বারা ক্যালকুলেটরের মধ্যে লিখে থাকি সাধারণত, সেই আই হচ্ছে এখানকার জে। তো এই জেড এল কে লেখা হয় হচ্ছে জে এক্সেল, তাহলে এখানে আমি পাবো হচ্ছে জে এক্সেল। আচ্ছা, এরপর হচ্ছে জেড সি, জেড সি কে লেখা হয় মাইনাস জে ওয়ান বাই ওমেগা সি, এবং এই ওয়ান বাই ওমেগা সি মানে হচ্ছে কি এক্সি, তাহলে এটাকে লেখা যাবে হচ্ছে মাইনাস জে এক্সি, তাহলে এখানে আমি পাবো হচ্ছে মাইনাস জে এক্সি। আমার কথা কি বুঝছো মাইনাস সবাই? দেওয়ার কারণ কি? হ্যাঁ, মাইনাস দেওয়ার কারণ কি? আচ্ছা, মাইনাস দেওয়ার কারণ হচ্ছে এখানে যে ক্যাপাসিটরের জন্য যে ইম্পিডেন্সটা না, এই ইম্পিডেন্সটা যখন তুমি বের করতে যাও অটোমেটিক এখানে একটা মাইনাস চলে আসে। এর কারণ কি দেখো, এর কারণ হচ্ছে শুরুতে যখন লেখা হয়, আমি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবা। মূল ইকুয়েশন হচ্ছে কিন্তু এটা, জেড এল সমান জে ওমেগা এল, আর জেড সি সমান হচ্ছে 1 বাই জে ওমেগা সি, 1 বাই জে ওমেগা সি, এটা হচ্ছে মূলত জেড সি ইকুয়েশন। আচ্ছা, এখন আসো, এখানে তো প্লাস জে আছে, তাই কি না? এখন আমরা যদি উপরে জে আনতে যাই তাহলে অবশ্যই কি আমাকে স্যার যে দ্বারা গুণ বলো, স্যার জে স্কয়ার করব না উপরে। না, উপরে জে স্কয়ার নিয়ে আসতে হবে, বা অন্যভাবে বলতে পারি, উপরে যদি আমি জে নিয়ে আসি, উপরে যদি আমি জে নিয়ে আসি তাহলে নিচে জে স্কয়ার নিয়ে আসতে হবে, তাই কি না? জি স্যার। আচ্ছা, এখন জে স্কয়ার মানে তো আই স্কয়ার, আই স্কয়ার মানে কত? -1, তখন এই অংশটা বাদ চলে যাবে, এর পরিবর্তে আমরা একটা মাইনাস বসাবো, তখন দেখতে এটা এরকম হয়ে যাবে। বুঝছো কিভাবে মাইনাস হচ্ছে? জি স্যার। সবাই বুঝছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, এরপরে আমরা ম্যাথে চলে স্যার যাই। এখানে ইমাজিনারি নাম্বার আই দ্বারা প্রকাশ না করে আমরা জে দ্বারা কেন প্রকাশ করছি? এটা হচ্ছে সার্কিটের জন্য মানে এই সিম্বলটা ইউজ করা হয় আর কি, এটার কোনো ব্যাখ্যা আমার জানা নাই। আচ্ছা, ঠিক এখানে আছে। এল এবং সি কে আমরা ইমাজিনারিতে কনভার্ট করতেছি কেন? আচ্ছা, কোনটা কোনটা? কন্ডাক্ট্যান্স আর হলো রিঅ্যাক্টিভ। আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে এল এবং সি, যেটা ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর, এই জায়গার মধ্যে হচ্ছে তুমি রিয়েল পাওয়ার পাবা না, তাই কিনা? আমি তোমাদেরকে দেখাইছিলাম আগের পোর্শন গুলোতে যে আমরা শুধুমাত্র রিয়েল পাওয়ার যেটা ডিসিপেট হয় বা ড্রপ হয় সেটা শুধুমাত্র রেজিস্টরের অ্যাক্রসে হয়, কখনো কোথায় হয় না, কখনো হচ্ছে তোমার ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের মধ্যে হয় না, এটা একটা বিষয়। আর একটা ব্যাপার হচ্ছে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের ক্ষেত্রে, সরি রেজিস্টরের ক্ষেত্রে অ্যাঙ্গেল যেটা আমরা পাই সেই অ্যাঙ্গেলের মান হচ্ছে 0 ডিগ্রি, আর ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের ক্ষেত্রে যে অ্যাঙ্গেল পাই সেটা হচ্ছে 90 ডিগ্রি, এবং আমরা জানি এই 90 ডিগ্রি মানে হচ্ছে কি জে বা আই, যেটাই তুমি বলো না কেন।
কথা বুঝছো? মানে অ্যাঙ্গেলটা, জি স্যার। হ্যাঁ অ্যাঙ্গেলটা হ্যাঁ, এই অ্যাঙ্গেলটাকে উল্লেখ করার জন্য হচ্ছে এখানে আই বা জে লিখতে হয়। আই বা জে মানে প্লাস জে মানে হচ্ছে প্লাস 90, মাইনাস জে মানে হচ্ছে মাইনাস 90 ডিগ্রি। কথা বুঝছো? আচ্ছা, এখন আমরা ম্যাথে চলে যাই। আচ্ছা, তো প্রথমে আসো, আমি যদি এখন এই সার্কিটের কারেন্ট বড় হাতের আই বের করতে চাই, তাহলে অবশ্যই এই ভোল্টেজকে আমার ইম্পিডেন্স দিয়ে ভাগ করতে হবে। তাহলে ইকুয়েশনটা কিরকম আসে দেখো। আচ্ছা, আমি প্রথম অংশের মধ্যে আসি, পি মানে টোটাল ইম্পিডেন্স। টোটাল ইম্পিডেন্সে কি কি আসবে? রেজিস্টারের মান 6 ওহম সেটা আসবে। তারপর হচ্ছে এক্সেল, এটার আগে প্লাস জে না মাইনাস জে? প্লাস জে প্লাস জে, এই দেখো প্লাস জে 7। আর ক্যাপাসিটর আগে কি হবে? মাইনাস জে মাইনাস জে, দেখো মাইনাস জে 15। আচ্ছা, তো এটাকে ভাগ করলে অ্যান্সার আসবে এরকম। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি তো সরাসরি বলে দিলেন অ্যান্সার এরকম আসবে, কিন্তু ক্যালকুলেটরের মধ্যে বসাবো কিভাবে? আচ্ছা, প্রত্যেকে হাতের মধ্যে ক্যালকুলেটর নাও, আমি দেখাচ্ছি কিভাবে বসাইতে হয়। জি স্যার। প্রত্যেকে ক্যালকুলেটর নিছো? সবাই নিয়েছো? জি জি স্যার। স্যার জি স্যার। আচ্ছা, ওকে আমরা ডান পাশের ইকুয়েশনটা দিকে খেয়াল করি। দেখো ডান পাশের ইকুয়েশনটার মধ্যে উপরের অংশটা সেম, আগেও যা ছিল এখনো তা, শুধুমাত্র নিচের অংশটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, নিচের অংশটা কিভাবে চেঞ্জ হয়েছে এটা লিখবো আমরা কিভাবে? তো প্রথমে ক্যালকুলেটরের মধ্যে আমি নরমাল 6 লিখি। এই যে 6 তো হোম, এটা 6 নরমাল 6। মোট কি স্যার কমই থাকবে? হ্যাঁ, মোট কি স্যার কমই থাকবে নাকি কমপ্লেক্সে নিব? না এখন নরমাল যেভাবে আছে সেই অবস্থায় রাখো, নরমাল যেভাবে আছে সেই অবস্থায় রাখো, পরে আমরা কমপ্লেক্সে নিচ্ছি। তো প্রথমে আমি 6 লিখলাম, ঠিক আছে। এরপর হচ্ছে লিখতে হবে কি প্লাস জে 7, তাই কিনা? তো যদিও আমি যেটাকে আগে লিখতেছি সংখ্যার, কিন্তু আমার ক্যালকুলেটরের মধ্যে লিখতে হবে পরে। আর আমি তোমাদেরকে বলেছিলাম আসলে এই জে মানেই হচ্ছে আই, তাহলে আমি ক্যালকুলেটরের মধ্যে লিখবো কি প্লাস 7 আই। আই আই কোথায় পাবা? আই দেখো আছে। ক্যালকুলেটরের মধ্যে তোমার 8 নাম্বার যে Shift engineering. 8 লেখা, 8 এর উপরে দেখো, শিফট ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ শিফট চাপ দিয়ে ইঞ্জিনিয়ারিং, ওইটা চাপ দিলে হচ্ছে আই চলে আসবে। সবাই পাইছো? এটা সবাই আই তো স্যার, আসে আই উঠছে না কেন? আই আই না উঠছে, স্যার তুমি আমি বলি Complex শিফট না নিলে আই উঠবে না, অনেক বলতেছি। কমপ্লেক্স মোডে আচ্ছা, আমি আমি অন্য ক্যালকুলেটর নিয়ে কাজ করতেছি, তো অটোমেটিক আমার স্যার কমপ্লেক্স মোডে দিলে আই আসে কিন্তু কমে আসে আচ্ছা, না, ঠিক আছে। নরমাল আসে। ঠিক আছে তাহলে তোমরা কমপ্লেক্স করে চলে যাও। হ্যাঁ, কমপ্লেক্স মধ্যে আই আছে। এখন আই আসছে স্যার জি স্যার, 6 প্লাস 7 আই এই পর্যন্ত হয়েছে। ওকে, আমি এবার নরমাল ক্যালকুলেটর নিয়ে আসছি। আচ্ছা, আমরা আবার লিখি। প্রথম হচ্ছে জি, 6 স্যার। প্লাস আগে না। হচ্ছে 7 শিফট, হ্যাঁ শিফট চাপ দিয়ে ইঞ্জিনিয়ারিং ইএনজি। সবাই লিখতে পারছো? স্যার ওইভাবে হয়নি, কিন্তু কমপ্লেক্স মোডে গিয়ে আই এমনিতে হয়ে গেছে। হ্যাঁ, আমি কমপ্লেক্স মোডে যাই এখন করতে হয়েছে, আমি আমার মোবাইল দিয়ে করতেছিলাম, তো মোবাইলের মধ্যে অটোমেটিক হয়ে যাচ্ছিল। আচ্ছা, এরপর হচ্ছে মাইনাস দিয়ে 15, আবার শিফট চাপ দিয়ে ইঞ্জিনিয়ারিং, দেখো 15 আই চলে আসছে কিনা। জি স্যার আসছে। আচ্ছা, জি এখন স্যার। ইকুয়ালস টু দাও, দাও, জি স্যার। কি আসছে? 6 মাইনাস 8 আই। 6 মাইনাস এটাই। আচ্ছা, 6 মাইনাস এটাই আসছে। এখন আসো এটাকে আমার কনভার্ট করতে হবে কিসে? অ্যাঙ্গেলে। মডুলাস আর হচ্ছে অ্যাঙ্গেলটা বের করতে হবে। হ্যাঁ, অ্যাঙ্গেলে আমাকে কনভার্ট করতে হবে। তো অ্যাঙ্গেলে কিভাবে কনভার্ট করব? এটার জন্য হচ্ছে দেখো, স্যার হ্যাঁ বলো। প্রথমে যখন আমি কমপ্লেক্স মোডে নিয়েছি, সমান টিপার পরে অ্যান্সার চলে আসছে যেটা আছে এখানে। আমাদের তো আসে নাই। তুমি ওই আমি বলি ওইটা হচ্ছে তোমারটাই আসছে, বাকিদেরটাই নাও আসতে পারে। বাকিদেরটা হচ্ছে নরমাল এই যে জে আকারে আসবে, আমরা Yes, চাচ্ছি sir. না শুধু জে আকারে থাকুক। স্যার আসে নাই। আচ্ছা দেখো, যাদের আসছে তাদের কত আসছে, মনে করো 6 মাইনাস 8 আই আসছে না? স্যার এটা জি স্যার। আচ্ছা, এখন
আমার দেখো ইকুয়েশনের মধ্যে কিন্তু আই নাই, এখানে কি আছে, অ্যাঙ্গেল আছে না? আচ্ছা, এখন এটাকে কনভার্ট করব আমি। কিভাবে কনভার্ট করব? দেখো আমি শিফট চাপ দিব, শিফট চাপ দিয়ে দেখো কমপ্লেক্স পাচ্ছ, ওই যে 2 নাম্বার যে বাটন 2 শিফট চাপ দিয়ে 2 এ চাপ দাও। জি স্যার। আচ্ছা, 4টা অপশন আসছে। শিফট চাপ দিয়ে 2 চাপ দিলাম, 4টা অপশন আছে। এর মধ্যে একটা খেয়াল করো, আর ইনটু অ্যাঙ্গেল আসছে। জি হ্যাঁ, স্যার। আর ইনটু থিটা বা অ্যাঙ্গেল আসছে, এটাতে প্রেস করো, জি স্যার। দেখো কত আসছে। অ্যানসার ইনটু এটা আসছে, তারপরে আবার মানে ইকুয়াল টু হ্যাঁ ইকুয়াল টু দাও, কত আসছে দেখো। 10 আর হলো -53, ঠিক আছে নিচেরটাই আসে স্যার। হ্যাঁ, তাহলে সবার আসছে এটা। স্যার আসছে। জি স্যার। যাদের আসে না, আমি বলবো আমার তো এরকম আসছে না। আচ্ছা ওয়েট আমি বলবো, যাদের আসে না তারা একটু রেসপন্স করো, কার কার আসে নাই। স্যার আমার আসে নাই স্যার, আমার ইএক্স আচ্ছা, আর ওয়েট আর জি স্যার আসে না স্যার আমার আছে না স্যার, আমার 100 মেথডটা স্যার আবার একটু বলেন স্যার। আচ্ছা, আমি আবারও বলতেছি, প্রথমে এতটুকু করো, 6 + 7i - 15i, এটা লিখতে পারছো তোমরা? জি স্যার। এটা লিখার পর ইকুয়াল দেওয়ার পর কত আসে তোমাদের অ্যানসার? 6 - স্যার আমার আসে না। x - এটাই ওকে, এতটুকু পর্যন্ত ঠিক থাকো। এরপর আমরা আসতেছি। এরপরে হচ্ছে আমি বললাম এটাকে আমি কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব দেখো, শিফট চাপ দিলাম, শিফট চাপ দিয়ে তুমি দাঁড়াও, এখানে হচ্ছে দাঁড়াও, একটু হোল্ড করো। বিষয় আছে, অনেকেরটাতে হচ্ছে এরকম যে শিফট চাপ দিয়ে আমি যদি কমপ্লেক্স বা 2 এ প্রেস করি, আমার কাছে একটা অপশন আসে। সবার আসছে এটা? মানে যাদের আসছে না তাদের কথা বলতেছি আমি। জি স্যার আসছে। কিসে প্রেস করব স্যার? শিফট চাপ দিয়ে তুমি যদি কমপ্লেক্স বাটনটাতে প্রেস করো, যেটা তোমার 2 এর উপরে লেখা আছে কমপ্লেক্স, তো তুমি যদি শিফট চাপ দিয়ে কমপ্লেক্স বাটনে প্রেস করো, তোমার কাছে অপশন আসবে। ওই জায়গার মধ্যে দুটো অপশন, একটা হচ্ছে a + bi আকারে, আর একটা হচ্ছে r * থিটা আকারে, মানে অ্যাঙ্গেল থিটা আকারে। তুমি যদি থিটাটাকে চুজ করো, এরপর ইকুয়ালস টু দিলে সাথে সাথে তোমার এই অ্যাঙ্গেলে চলে আসবে। অনেকের হচ্ছে এইভাবে, আবার অনেকের হচ্ছে যে যারা fs 100 ms ইউজ করো, তোমাদের জন্য হচ্ছে শিফট চাপ দিয়ে প্লাস চিহ্নটাতে প্রেস করতে হবে। খেয়াল করো, দেখো প্লাস চিহ্নটাতে আর অ্যাঙ্গেল থিটা দেওয়া আছে। স্যার আপনার এই যে ক্যালকুলেটেড ইয়াটা কি করেন আর কি শেয়ার করেন প্রিন্টটা? আমার ক্যালকুলেটর তো হাতে রে ভাই। ওইটাই এটা কি মডুলাস আর্গুমেন্টে? স্যার আমি একটু বলবো স্যার, স্যার এক্স এর একটু সমস্যা স্যার, এক্স ক্যালকুলেটরটা। ইএসএই তো সহজ হইলো, দাঁড়া তোরে বলি প্রসিডিউরটা। 6 - 8i লেখ, কমপ্লেক্স না করে স্যার, এটা আমরা আগে নির্ণয় করছিলাম জটিল সংখ্যা স্যার। মডুলাস আর হচ্ছে স্যার আর্গুমেন্ট। হ্যাঁ আমরা করেছিলাম এটা তো মডুলাস আর্গুমেন্ট। এটা। স্যার আমাদের ঝামেলা হয় না ওইটা স্যার। কেমনে মডুলাস Modulus মানে argument। √x² y² আর ওটা হলো আর্গুমেন্ট tan ইনভার্স y বাই x। বাই করতে হবে, √x² + y² আর হলো tan ইনভার্স y বাই x। এইবার তো হয়, এবার তো স্বাভাবিক না। আপনার কথা কিছু বোঝা যায় না স্যার ইএক্স মেশিনে কত 991 EX কতটা ইএক্স 991 হ্যাঁ এটাই EX নাকি ES? EX Recording stopped. ইএক্স স্যার চলে আমি ওটা তো করলাম, বল দেখ আর শুন। ইএক্স এ হবে না ভাই, এফএক্স এ হয়। ইএক্স এ তোর ওই অন্য মেথডে করতে হবে, ওই ইএস এ হয়, ইএস যেটা সেটাতে হয়, এক্স এর মেথডটা কত? আচ্ছা শুন কেউ জানো 991 EX আমি বলছি শুন, বল 991 EX প্রথমে বল। আমি ইএক্স কই মোটে থাক? গিয়ে আমি কমপ্লেক্সে নিয়ে নিলাম। হ্যাঁ কমপ্লেক্স প্রথমে। নিছি আগেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 6 প্লাস কত ছিল 6 - 8i, হ্যাঁ 7 ওই ইঞ্জিনিয়ারিং এ টিপলেই আই আসে। আচ্ছা হ্যাঁ শুধু ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ 7i রাখ। হ্যাঁ ওটা তো হয়েছে? লিখছি।
হ্যাঁ ওটা লেখা যায় -59 -59 হ্যাঁ লেখা যায় লেখা ইকুয়াল টু হয়েছে 6 সমান্তিক মাইনাস এইটাই সমান্তিক হ্যাঁ 6 মাইনাস এইটাই 991 এটা আছে প্রথমে কমপ্লেক্স মোডে যাসনি গেছি ঠিক আছে 6 মাইনাস এইটাই আসে এরপরে কি করব ইএস এরটা আমি বলি আমি ইএস দিয়ে আমার তো অ্যান্সার চলে আসছে এখন এটা তো সমান দিবার তোরটা পরে ইএক্স ওই আমার তো অ্যানসার আসে না আমার তো 6 মাইনাস এইটাই আসছে তারপরে শোন তারপরে লেখ শিফট 2 না ভাই ইএক্স এ শিফট দিলে কিছু হয় না 62 না দিয়ে বলছে 2 দে আরে ভাই শিফট দিয়ে 2টা দে তাসাক হয় না রে ভাই কি কর ভাই যে শিফট মোডে শিফট হয় না এটা এক্স হয় না এক্স হয় না আর আইডিয়া এসে চলো FX এটা বলে। এফএক্স এর দেখো এফএক্স ওয়েট এটা ভাই সবাই চুপ কর এটা শিখা যাবে প্রবলেম নাই এফএক্স 100 এমএস হবে ক্যালকুলেটর ডিফারেন্টের কারণে এটা হইতে পারে কেউ এফএক্স এর দেখো না ভাই এই ইউটিউবে টিউটোরিয়াল দেখে নিবি এত গালি করতেন তোরা আরে বড় বল না এফএক্স এটা বল ফলাফাইন বলে ক্লাস করে না কই ঘুমায় কই এগুলো আর যেটা বললো সেটা তো এফএক্স এরই ইএক্স এরটা একটু প্যারা আছে এফএক্স এরটা স্যার বলছে জয়কুলের বইতে সবগুলো দেওয়া ছিল আমাদের বলে দে না আবার বলে দে মারামারি লাগিস না উদ্ভাসের কনসেপ্ট বুক আছে এখান থেকে দেখে নিলে ভালো হয় আরো কিছু তো এ স্যার আসছে চুপ কর তোমরা কি দেখতে পাচ্ছ স্যার কাটে আসছে আপনার কথা একটু আরেকবার একটু কথা বলেন আচ্ছা এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে আমার না স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না না স্যার এখনো স্টার্টেড শেয়ারিং হচ্ছে স্যার জি স্যার স্যার, এবার এবার দেখা আসছে। এবার দেখা একটা ভিডিও দেখাচ্ছে স্যার ভিডিও দেখাবো নাকি তোমাদেরকে ক্যালকুলেটর দেখাবো স্যার ক্যালকুলেটর দেখান ভিডিও দেখানো হচ্ছে ক্যালকুলেটর দেখানোটা বেটার ভিডিও তো স্যার এটা দেখে নিতে পারবেন ইউটিউবে আর ই এক্স এরটাই শুধু প্রবলেম ই এক্স ক্যালকুলেটরটা আচ্ছা আদানটা শেষ হোক আমরা একটু অপেক্ষা করি
এই বাটন প্রেস করে এখানে খেয়াল করো কমপ্লেক্স, এই যে 2 নাম্বার যে বাটনটা, এই কমপ্লেক্সের মধ্যে প্রেস করলে আমার কাছে অপশন আসবে যে আমি কি অ্যাঙ্গেল তাহলে এরপর ইকুয়ালস চলে, এটা হচ্ছে একটা। আর হচ্ছে এই ধরনের ক্যালকুলেটর আছে, তারা হচ্ছে ওই একই কথা যে যখন 6 মাইনাস আসছে আমি শিফট চাপ দিব, শিফট চাপ দিয়ে হচ্ছে দেখো প্লাস, এই প্লাস চিহ্নটাতে প্রেস করলে তখন আমার অপশন আসবে যে আর ইনটু থিটা, এই আকারে অ্যানসারটা চলে আসবে। আমার কথা কি বুঝছো সবাই? না স্যার, ইএক্স এরটা দেখান স্যার, ইএক্স। এক্স দাঁড়াও, স্যার এটা তো সবাই ইউটিউব থেকে শিখে নিতে পারবে স্যার। হ্যাঁ সেটাও তো কথা, এটা জি তো স্যার, মেগা সমাজ একটা বেজে গেল, আমরা ক্লাস কখন করবো স্যার? গোসল করতে হবে, নামাজ পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা ম্যাথে চলে আসি। আচ্ছা দেখো, জি স্যার, আপনি ম্যাথটা তো করেন আচ্ছা যতটুকু দেখাইছি এতটুকু তো সবাই আমরা দেখছি। তো এর পরবর্তীতে এখন জাস্ট কিছুই না, তুমি যখন ভাগ করবা এই অ্যাঙ্গেলটাকে লিখে ভাগ করবা। কিভাবে লিখবা? মনে করো আমি এই যে এই পুরোটাকে লিখতে যাচ্ছি, এই পুরোটাকে লিখতে যাচ্ছি, তাহলে আমি প্রথমে উপরে লিখবো হচ্ছে 100, তারপরে শিফট চাপ দিয়ে দেখো অ্যাঙ্গেল একটা চিহ্ন আছে যেখানে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে ড্যাশ, খেয়াল করছো ক্যালকুলেটরে? জি স্যার। হ্যাঁ ওইটা প্রেস করলে দেখো অ্যাঙ্গেল চিহ্নটা আসবে, এরপরে এখানে লিখে দিব 0। আচ্ছা এরপরে নিচের অংশে চলে যাব, সেখানে আবার লিখবো হচ্ছে 10, আবার একই রকম শিফট চাপ দিয়ে ওই ব্র্যাকেটের ভিতরে ড্যাশ, এটা প্রেস করলে অ্যাঙ্গেল চলে আসবে, লিখবো -53.13, অটোমেটিক ডিগ্রিতে আছে। তো এটাকে যখন আমি এখন ইকুয়ালস টু দিব, তখন দেখা গেল আমার এখানে অ্যান্সার আসছে 6 + 8i এই আকারে। আমি তো এই আকারে দেখতে চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে তাকে অ্যাঙ্গেল আকারে দেখতে। তো একই রকম আবার কনভার্ট করে নাও, শিফট চাপ দিয়ে কমপ্লেক্স দিলে আমার এই অ্যাঙ্গেলে কনভার্ট করলাম, অ্যান্সার চলে আসলো 10, অ্যাঙ্গেল হচ্ছে 53.13। আমার কথা কি সবাই বুঝছো? জি স্যার। আচ্ছা যারা বুঝো নাই দয়া করে তোমরা হচ্ছে একটু পরবর্তীতে ক্যালকুলেটর এবং ইউটিউব থেকে তোমরা একটু ভিডিওটা দেখে নিও কনভার্সন কিভাবে করতে হয়। আমি জাস্ট ম্যাথ গুলো দেখাই দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে আর কি। আচ্ছা তো এটা হচ্ছে আমার কারেন্ট বের হয়ে গেল। এখন আমার লাগবে হচ্ছে কি যে প্রত্যেকটার অ্যাক্রসের ভোল্টেজ কত। তো আসো প্রথমে এটার জন্য ভোল্টেজ বের করি। এটার জন্য ভোল্টেজ কি? এটার জন্য ভোল্টেজ হচ্ছে এর কারেন্ট, এর দেখো প্রত্যেকটার মধ্যে সেম পরিমাণ কারেন্ট, তাহলে এর জন্য ভোল্টেজ হচ্ছে টোটাল কারেন্ট ইনটু এর রেজিস্ট্যান্সের মান। এই দেখো টোটাল কারেন্ট হচ্ছে 10, অ্যাঙ্গেল হচ্ছে এত, তার রেজিস্ট্যান্স হচ্ছে এত, অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। কথা বুঝছো? জি স্যার। 0 ডিগ্রি দেওয়ার কি দরকার আছে নাকি না দিলেও চলবে? না 0 না দিলেও চলবে, না দিলেও চলবে, 0 ডিগ্রি না দিলেও চলবে, সমস্যা নেই। তো এই দুটো গুণ করলে দেখবা ওই একই রকম কমপ্লেক্স নাম্বার আসবে আই আকারে, সেটাকে আবার কনভার্ট করলে তোমরা হচ্ছে এরকম অ্যাঙ্গেল আকারে পাবা। আচ্ছা এরপর হচ্ছে এল এর জন্য যে ভোল্টেজ, সেটা কি? কারেন্ট সেম, জাস্ট তার মান, সেটার মান কত? 7। কিন্তু শুধু 7 লিখলে হয় না, একটা 90 ডিগ্রি। কথা বুঝছো? স্যার 90 ডিগ্রি কিভাবে? ওই যে এটা ইন্ডাক্টর, তো পিওর ইন্ডাক্টর না, পিওর ইন্ডাক্টর, এই ভোল্টেজ লিডিং। হ্যাঁ এই 90 ডিগ্রি ভোল্টেজ হচ্ছে লিডিং, হ্যাঁ ভোল্টেজ লিডিং, কারেন্ট +90 ডিগ্রি। জি স্যার। আচ্ছা একই রকম ক্যাপাসিটর তখন দেখো এই যে ভোল্টেজের মান, কারেন্ট মান, ক্যাপাসিটর। কথা বুঝছো? স্যার গাড়িটা কেটে আসে কত? আনস্টেবল, বুঝতেছি না কত। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে -90 ডিগ্রি দিতে হবে, এরপর অ্যাঙ্গেলের মান এরকম চলে আসবে আর কি অ্যান্সার। ঠিক আছে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার এখানে অ্যাঙ্গেল প্লাস মাইনাস কোনো ফ্যাক্ট? হ্যাঁ এটা অনেক বড় fact। কথা বুঝছো? স্যার 7 অফ 90 ডিগ্রি কিভাবে হলো স্যার? ব্যাপারটা খেয়াল করে, শুধু ইন্ডাক্টর না, একটা পিওর ইন্ডাক্টর না। জি স্যার। পিওর ইন্ডাক্টর, হ্যাঁ পিওর ইন্ডাক্টরের ক্ষেত্রে যখন তার রিঅ্যাক্টর মান
অবশ্যই তার ক্যাপাসিটর লিখবো, তখন এই 15 এর সাথে ক্যাপাসিটর রিঅ্যাক্টরের সাথে অবশ্যই -90 ডিগ্রি দিতেই হবে, এটা নিয়ম। 90 ডিগ্রি সেটা তো তোমাদেরকে আগে বলছি। কথা বলবো স্যার অ্যাঙ্গেলে মাইনাস কি বোঝাচ্ছে স্যার? অ্যাঙ্গেলে মাইনাস বলতে বোঝাচ্ছে যে ওই যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কে লিডিং কে ল্যাগিং সেটা। কারেন্ট লিডিং। হ্যাঁ, তো এখানে যেহেতু তুমি ভোল্টেজ বের করতেছো এই জন্য মাইনাস দিছি। জি স্যার। কথা কি ক্লিয়ার? আচ্ছা ওকে, এরপরে আসো আমি এখন রিয়েল পাওয়ার বের করতে চাচ্ছি। আমি রিয়েল পাওয়ার ইকুয়েশন হচ্ছে ইআই cos θ, তাই কি না? ইআই cos θ মান হচ্ছে 100, এর মান কত? আই এর মান হচ্ছে 10, আই বসাই দিলাম। এখন হচ্ছে cos θ, থিটা কত হবে? ই এর অ্যাঙ্গেল মাইনাস আই এর অ্যাঙ্গেল, ই এর অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি, মাইনাস হচ্ছে আই এর অ্যাঙ্গেল, আই এর অ্যাঙ্গেল কত? 53.1 ডিগ্রি। ই এর অ্যাঙ্গেল থেকে আই এর অ্যাঙ্গেল বাদ দিলে কত হবে? -53 আর +53 কি cos এর জন্য একই কথা না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে রিয়েল পাওয়ারটা পেয়ে যাব, যেটা আসলে 600 ওয়াট। আমরা এটাও জানি রিয়েল পাওয়ার ড্রপ হয় কোথায়? শুধুমাত্র রেজিস্টরের অ্যাক্রসে, তাই কি না? ইয়েস স্যার। তাহলে আমরা রেজিস্টর দিয়েও পাওয়ারটাকে বের করতে পারি কিভাবে? P হচ্ছে V ইনটু I, আর V কে লেখা যায় I ইনটু R, আবার এখানকার I, তাহলে এখানে আসবে হচ্ছে I স্কয়ার ইনটু R। এটা তোমরা জানো, তোমাদেরকে এখানে অ্যাঙ্গেল দেয়নি কেন? আর বসায় দিয়ে, আচ্ছা যখন আমরা রিয়েল পাওয়ার বের করতে যাব রেজিস্টরের পার্সপেক্টিভে, তখন তো অ্যাঙ্গেল লেখার কোনো প্রয়োজনই নাই। কথা বুঝছো? এই ক্ষেত্রে খালি মানে একটাই অল্টারনেটিভ জন্য এখানে অ্যাঙ্গেল ট্যাঙ্গেলের প্রয়োজন নাই। তুমি যখন নরমাল অবস্থায় বের করতে থিটার অ্যাকশন আছে তখন তোমাকে অ্যাঙ্গেল দিতে হবে, কিন্তু এখানে সেই অ্যাঙ্গেল প্রয়োজন নাই। এরপরে আসো একই রকম তুমি ভি স্কয়ার বাই আর দিয়েও কি বের করতে পারো। তাহলে দেখো আমি এগুলা বের করা পেয়ে গেলাম। এখন আসো আমার লাগবে কারেন্ট পাওয়ার। পাওয়ার হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার কি ছিল? ভি ইনটু আই ছিল না? কথা বুঝছো? তার আপনার কথা কাটে কাটে আসছে। 5 সেকেন্ড 10 সেকেন্ড পর পর শুনতে হবে আপনার কথা স্যার, বুঝি না কি বলছেন। ওকে ওকে ওকে, বললাম অ্যাপারেন্ট পাওয়ার। এখন আমরা অ্যাপারেন্ট পাওয়ার বের করব। এখন শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, অ্যাপারেন্ট পাওয়ারের ক্ষেত্রে ইকুয়েশন আমরা জানি ই ইনটু আই, বাস ই এর মান বসায় দাও, আই এর মান বসায় দাও, দুটাকে গুণ করলে তুমি অ্যাপারেন্ট পাওয়ার পেয়ে যাবে। অ্যাপারেন্ট পাওয়ারকে আমরা অন্যভাবেও বের করতে পারি, কিভাবে? আই স্কয়ার ইনটু টোটাল ইম্পিডেন্স, যেহেতু অ্যাপারেন্ট পাওয়ারটা হচ্ছে টোটালটার জন্য, সেটাও বের করতে পারো, অথবা টোটাল ভোল্টেজ স্কয়ার ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স, সেভাবেও তুমি বের করতে পারো। কথা একই। দেখো একই পদ্ধতিতে তুমি যেভাবে বের করবে অ্যান্সার একই। পরীক্ষা হলে এতগুলো বের করা লাগবে না, তুমি শুধু এইটা বের করলে হবে, শুধু এটা বের করলে হবে, প্রত্যেকটা আবার ইন্ডিভিজুয়ালি বের করার কোনো প্রয়োজন নাই। কথা বুঝছো? আচ্ছা, এরপরে আসো আমার লাগবে হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার। আমি জানি রিয়েক্টিভ পাওয়ার হচ্ছে ই sin থিটা, বাস ই এর মান বসায় দাও, আই এর মান বসায় দাও, sin থিটার মান বসায় দাও। দেখো এই যে যেটা আসবে সেটা হচ্ছে এত ভার। স্যার এই ক্ষেত্রে স্যার থিটার মানটা কি স্যার? এই ক্ষেত্রে থিটা হচ্ছে ই এবং আই এর মধ্যবর্তী অ্যাঙ্গেলের বিয়োগফলের মডুলাস। মডুলাস হবে মানে প্লাস হবে সবসময়। হ্যাঁ, সবসময় প্লাস হবে। আচ্ছা, এরপরে এখানে যে জাল বাইর করছে না আরো অতিরিক্ত, এগুলো কিছু লাগবে না। এই যে এটা লাগবে না, এগুলো লাগবে না, একই आंसर। এটাও লাগবে না, এটাও লাগবে না, কিছু লাগবে না। কি বলো বলো?
মানে VAR স্যার কিসের একক স্যার এটা? ও VAR হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার একক, এটা ভার লেখা হয়। রিয়েল পাওয়ারের একক হচ্ছে ওয়াট, তারপর অ্যাপারেন্ট পাওয়ারের একক হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার, আর রিয়েক্টিভ পাওয়ারের একক হচ্ছে ভার, VAR ভার, ভোল্ট অ্যাম্পিয়ার রিয়েক্টিভ পূর্ণরূপ। ঠিক আছে? জি স্যার। এরপরে আসো পাওয়ার ফ্যাক্টর বের করার পদ্ধতি কি? পাওয়ার ফ্যাক্টর বের করার পদ্ধতি হচ্ছে রিয়েল পাওয়ারকে অ্যাপারেন্ট পাওয়ার দিয়ে ভাগ করে দাও, তাহলে কত আসে? 600 ডিভাইডেড বাই 1000, এটা তাহলে মান আসবে হচ্ছে 0.6। পাওয়ার ফ্যাক্টরের কোনো একক আছে? এই পাওয়ার ফ্যাক্টর একক না স্যার। টাকার কথা না স্যার, দুটো এখানে আসবে, রেড আসবে, ব্লু আসবে। আচ্ছা, তো এটা আসছে কত? 0.6। এখন প্রশ্ন হচ্ছে স্যার এখানে লিখছে 0.6 লিডিং, কিভাবে লিখলো স্যার? জি স্যার। স্যার মাইনাস আছে কি ল্যাগিং লিখতাম? হ্যাঁ, মাইনাস হচ্ছে ল্যাগিং এর টার্ম, তো এখন প্রশ্ন 0.6 লিডিং, প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝলা লিডিং? আবার বলেন, কিচ্ছু বুঝি নাই। আচ্ছা, আমি বললাম এখানে দেখো পাওয়ার ফ্যাক্টরের কত? 0.6, তারপর পাশে কি লিখছে? লিডিং লিখছে না? জি স্যার। আচ্ছা, প্রশ্ন হচ্ছে লিডিং যে হইলো বুঝলো কিভাবে? আমরা বুঝলাম কিভাবে? প্রশ্ন আসতে পারে নাই এটা মনের মধ্যে? জি স্যার। আচ্ছা, এটার উত্তর হচ্ছে একেবারে সিম্পল। পাওয়ার ফ্যাক্টরটা নরমালি বের করবা, এরপরে দেখবা যে কারেন্টের অ্যাঙ্গেলটা কি পজিটিভ না নেগেটিভ। এই যে কারেন্টের অ্যাঙ্গেলটা কি পজিটিভ না নেগেটিভ? এখানে পজিটিভ। কারেন্টের অ্যাঙ্গেল যদি পজিটিভ হয় তাহলে লিডিং, কারেন্টের অ্যাঙ্গেল যদি নেগেটিভ হয় তাহলে লিডিং। পাওয়ার ফ্যাক্টর, কথা বুঝছো? আমার কথা কি বুঝছো? কি বোঝায় স্যার? আচ্ছা, আমি ওটা পরে আসতেছি। লিডিং এবং ল্যাগিং যেটা, এটা আমরা অন্য একদিন পড়বো। আজকে এতটুকু বুঝে নাও যে আমরা প্রথমে পাওয়ার ফ্যাক্টর বের করব, এরপরে পাশে লিখবো সেটা লিডিং না ল্যাগিং। সো লিডিং ল্যাগিং কিভাবে বুঝবো? কারেন্টের ইকুয়েশনের মধ্যে যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটা যদি পজিটিভ হয় তাহলে লিডিং, কারেন্টের অ্যাঙ্গেলটা যদি নেগেটিভ হয় তাহলে ল্যাগিং। কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, এরপরে লিডিং আর ল্যাগিং। তো লিডিং আর ল্যাগিংটাই আপাতত বুঝো, এর বাকি অংশ আমরা পরে পরে আলোচনা করব। স্যার লিডিং এর পরে যে ব্র্যাকেট কারেন্টের দেওয়া আছে সেটার মানে কি? বলতেছি এই সি মানে হচ্ছে ক্যাপাসিটি, সি মানে হচ্ছে ক্যাপাসিটিটা, ক্যাপাসিটর পোরশনটা, ক্ষমতাটা, ইমপ্যাক্টটা এখানে বেশি পুরো সার্কিটটা। যদিও রেজিস্টর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর আছে, কিন্তু সার্কিটটা ক্যাপাসিটিভের মধ্যে বিহেভিয়ার করতেছে। তো আমি কি বুঝলাম এটা ক্যাপাসিটিভের মতো? সেটা হচ্ছে দেখো, আমরা জানি কারেন্ট কখন লিডিং হয়, ক্যাপাসিটরে না ইন্ডাক্টরে? ক্যাপাসিটরে। হ্যাঁ, এই জন্য যেহেতু এখানে কারেন্টটা পজিটিভ, যেটাকে আমরা লিডিং বলতেছি, এই জন্য এটা হচ্ছে ক্যাপাসিটি। আর যদি স্যার নেগেটিভ হতো তাহলে কি আমরা ব্র্যাকেটে ওই যে ইন্ডাকটিভ এইটা লিখে দিতাম নাকি? বলতেছি হ্যাঁ, এটা যদি অ্যাঙ্গেল নেগেটিভ হইতো তাহলে এখানে লিখতাম ল্যাগিং, আর ভেতরে লিখতাম হচ্ছে এল মানে ইন্ডাকটিভ। আর 0.6 এর জায়গায় অ্যানসার হতো 1 মানে ইউনিটি, তখন আমরা লিখতাম হচ্ছে এটা রেজিস্টিভ। তখন লিডিং ল্যাগিং কিছু লেখার প্রয়োজন নাই, শুধু 1 লিখতাম। এরপরে এখানে দেখতাম যে অ্যাঙ্গেলটা কি পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ তাহলে বলতাম লিডিং, আর ইয়া থাকলে হচ্ছে লিডিং। ওকে স্যার রেজিস্টিভেটা আবার বলেন, প্রথমে ক্যাটাই ছিল, কথা বুঝি নাই। আচ্ছা, রেজিস্টিভের ক্ষেত্রে দেখবা যে অ্যানসারটা কি অবস্থায় আছে, সেটা যেরকমই থাকুক না কেন, এখানে যদি অ্যানসারটা যদি তোমার 0 ডিগ্রি হয়, কথা বুঝো, ভোল্টেজ তাও 0 ডিগ্রি, কারেন্ট তাও 0 ডিগ্রি, তাহলে অবশ্যই সেটা কি রেজিস্টিভ? জি স্যার। জি স্যার। বা মনে করো ভোল্টেজও 53 ডিগ্রি, কারেন্টও 53 ডিগ্রি, যেহেতু দুইটাই 53 ডিগ্রি, তাও কি বলতে পারবো এটা কি রেজিস্টিভ? হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা শেষ, তাহলে আমাদের এই পোরশন শেষ। আর লাস্টে যেটা, সেটা হচ্ছে আমাকে বলছে তার ওই যে
এরিয়া আন্ডার মানে ওই একটা কমপ্লিট সাইকেলের মধ্যে কি পরিমাণ এনার্জি ডিসিপেট হয় আর কি সেটা বের করতে। দেখো কিভাবে, যদি রেজিস্টরের ক্ষেত্রে আমরা জানি বের করার পদ্ধতি হচ্ছে রেজিস্টরের ভোল্টেজ তার কারেন্ট ডিভাইড হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। ওখানে ফ্রিকোয়েন্সি উল্লেখ করা ছিল প্রশ্ন 60 হার্জ। ভোল্টেজ হচ্ছে কত 60 ভোল্ট, কারেন্ট হচ্ছে 10, এখানে কারেন্ট যেটা 10 ডিভাইড বাই 60 তাহলে এত জুল। ইন্ডাকটিভের ক্ষেত্রে কি হবে, ভোল্টেজ কারেন্ট ডিভাইড হচ্ছে ওমেগা 1। দেখো ইন্ডাকটিভের ক্ষেত্রে ওমেগা 1 দিয়ে ভাগ, ক্যাপাসিটরের ক্ষেত্রে ওমেগা 1 দিয়ে ভাগ, শুধুমাত্র রেজিস্টরের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ। ওমেগা মানে কি টুয়াইস পাই ইনটু তার ফ্রিকোয়েন্সি, এটা একই রকম টুয়াইস পাই ইনটু ফ্রিকোয়েন্সি। এই পদ্ধতিতে আমরা দেখতে পেলাম যে এত এত জুল এখানে পাওয়ার প্রতি সাইকেলে কতটুকু পাওয়ার ডিসিপেট হয়। যেমন এই প্রতি সাইকেলে রেজিস্টরে একটা হচ্ছে ডিসিপেট হয় 10 জুল, আর ইন্ডাক্টরের ক্ষেত্রে প্রতি সাইকেলে ডিসিপেট হয় 1.86, এটার ক্ষেত্রে হচ্ছে 3.98। এটা হচ্ছে এতটুকু নিবে আবার এতটুকু রিটার্ন করে দিবে। ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর কিন্তু এই পরিমাণ এনার্জি কিন্তু ধরে রাখে না, নেয় আবার পরে সেটা ডিসিপেট করে দেয় মানে রিটার্ন করে দেয়। কথা বুঝছো? স্যার একটা কোশ্চেন, তো হ্যাঁ বলো। পাওয়ার ফ্যাক্টর 1 হলে ওখানে কি লিখবো? আচ্ছা পাওয়ার ফ্যাক্টর 1 হইলো দেখবা যে এখানে অ্যাঙ্গেলটা কি পজিটিভ না নেগেটিভ। শুধু অ্যাঙ্গেল পজিটিভ হইলে লিডিং, হ্যাঁ পজিটিভ হইলে লিডিং আর নেগেটিভ হইলে ল্যাগিং। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি স্যার একটা কোশ্চেন ছিল সলভ শেষ। হ্যাঁ বলো। স্যার এই যে এই ইন্ডাকটিভ আর ক্যাপাসিটর এগুলো তো এখন সিরিজ আছে, যদি এই প্যারালালে থাকার সম্ভাবনা আছে হ্যাঁ থাকতে পারে। তখন কি হবে স্যার? ওই যে তখন কি করবে তখন মনে করো আমি ছবি এঁকে তাহলে বুঝতে সুবিধা হবে। এটা মনে করো হচ্ছে আমার পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে রেজিস্টর, এটা হচ্ছে ইন্ডাক্টর, এটা ক্যাপাসিটর। আচ্ছা তো রেজিস্টরের জন্য মনে করো পাইলা 6 ওহম, ইন্ডাক্টরের জন্য পাইলা মনে করো 8 ওহম, ক্যাপাসিটরের জন্য পাইলা মনে করো 4 ওহম। সব ঠিক আছে, কিন্তু যখন তুমি ইম্পিডেন্স বের করতে যাবা, এই ইম্পিডেন্স আগে কি করছি, আগে এটার সাথে এইটা এবং এইটা যোগ করে দিছি না? জি স্যার। কিভাবে লিখছিলাম যে 6 প্লাস জে 8 মাইনাস জে 4 প্লাস জে 8 ইনভার্স প্লাস মাইনাস জে 4 ইনভার্স, এরপরে টোটালটাকে আবার ইনভার্স। অর্থাৎ প্যারালাল রেজিস্ট্যান্স যেভাবে বের করব প্যারালাল ইম্পিডেন্সও একই রকম ভাবে বের করব। কথা বুঝছো? তাহলে কি চিহ্ন চেঞ্জ কমপ্লিকেটেড সার্কিট থাকবে। আরেকবার বলো। এই যে রেজিস্টর ক্যাপাসিটর এগুলো নিয়ে কি মানে কমপ্লিকেটেড কোনো সার্কিট থাকতে পারে? হ্যাঁ থাকতে পারে। তোমরা দেখো তোমরা কমপ্লিকেটেড রেজিস্টিভ সার্কিট সলভ করতে পারো না? স্যার শোনা যাচ্ছে না ঠিক মতো। ওয়েট আচ্ছা আমি বললাম তোমরা কমপ্লিকেটেড রেজিস্টিভ সার্কিট সলভ করতে পারো না? জি স্যার। ওকে, তার মানে তোমরা কমপ্লিকেটেড ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ সার্কিট করতে কিভাবে? স্যার একেবারে সহজ। সার্কিট যেরকমই থাকুক না কেন তুমি প্রথমে সেদিকে লক্ষ্য করবা না। তুমি প্রথমে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের যে ভ্যালুগুলো আছে যদি হেনরিতে থাকে আর ফ্যারাডেতে থাকে, তুমি টুয়াইস পাই এফ এল 1/2 পাই এফ এই ইকুয়েশনের মধ্যে নিয়ে যাবা। প্রথম কাজ হচ্ছে এটা। কথা বুঝছো? জি স্যার। এরপরের কাজ হচ্ছে যে ইন্ডাক্টরে প্লাস জে আর ক্যাপাসিটি হওয়ার মাইনাস জে, এতটুকু কাজ করবা। ক্লিয়ার? জি স্যার। এরপরের কাজ হচ্ছে এখন সার্কিটটা সিরিজে না প্যারালাল। সিরিজে হইলে সিরিজের মতো করে যোগ করে দিবা প্লাস জে মাইনাস জে কে, আর প্যারালাল হলে প্যারালাল মতো করে ইনভার্স করে হিসাব করবা। কথা বুঝছো?
স্যার এই চ্যাপ্টারের জন্য কোন বইটা পড়তে হবে? সবই ঠিক আছে স্যার, কিন্তু এই ক্যালকুলেশনটা অনেক জটিল হয়ে যাবে না যে দিয়ে? প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, এরকম আর কি। 1/6 এভাবে তো, তারপরে তো আবার ইনভার্স হবে আরেকবার। একটা ম্যাথ করে আসেন। ক্যালকুলেটর করবা, তুমি তো হাতে করতেছো না, বুঝছো না? আচ্ছা যাই হোক, আমরা এখন ইয়াতে যাই। স্যার আজকে পড়ে না স্যার, নেটওয়ার্ক খুব খারাপ, শুনতে পাচ্ছি না। স্যার কোন রকম ক্লাস মানে চালাচ্ছে এরকম একটা বিষয় হয়ে যাচ্ছে, কথা অনেক সময় কেটে কেটে আসছে, কোন রকম বুঝছি না এরকম একটা অবস্থা। Recording stopped. নেটওয়ার্কের অবস্থা খারাপ, আবার গেছে। স্যার আসলে সিটি নিয়ে কথা বলবো একটু, তোরা একটু চুপ থাকিস ভাই। মাঝখানে রাস করে কোশ্চেন করে বসে থাকা স্যার বলতে পারি না। হ্যাঁ যাই, তুই শুধু কথা বলবি, এই হচ্ছে কথা। সিটি নিয়ে কি বলবি জাহিদ? আর আসছে। মানে সিটির কোশ্চেনটা কি আজকে দেখাবো? স্যার আগে স্যার সিটি নিয়ে একটু কিছু বলতে চাই স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আমাদের তো স্যার সিটি কোশ্চেন স্যার আপনি মানে আমাদের 9:30-এ দেওয়ার কথা ছিল স্যার, ওইখানে 9:36-এ দিছেন স্যার। আর তার মাঝে স্যার 50-এর পরে তো আমরা সাবমিট করতেই পারি নাই স্যার। এদিকে আমাদের স্যার 14 মিনিট থেকে 15 মিনিট পাইছি স্যার। যিনি কথা বলতেছেন উনি কি বাংলাদেশে থাকেন নাকি অন্য কোনো দেশে থাকেন? যিনি কথা বলতেছেন থাকেন নাকি অন্য কোনো দেশে থাকেন? স্যার স্যার আপনার হচ্ছে গুগল ফর্মে ওখানে তো 34-এ দেখায়, কিন্তু আমার এখানে আসছে 35-এ, আমি ওপেন করতে করতে 37 আছে এটা। আচ্ছা আমি বলি, প্রথম বিষয় হচ্ছে আমি জানি না তুমি তোমার টাইমটা কিভাবে দেওয়া আছে। আমার আমি আপলোড করেছি বলতে আমি প্রশ্ন আপনাকে 9:30-এর মধ্যে প্রশ্ন যখন আপলোড করেছি আমি সেখানে টাইম উল্লেখ করে দিয়েছি যে 9:30 হওয়ার সাথে সাথে তোমাদের সামনে এটা দেখতে পারবা, এর আগ মুহূর্ত পর্যন্ত তোমার লিংকে ঢুকতে পারবা না। প্রথম বিষয় হচ্ছে এটা। তার মানে টাইম যেটা এটা আসলে গুগল অটোমেটিক কন্ট্রোল করছে, এখানে আমার কোনো কন্ট্রোল ছিল না। সমস্যাটা নাম্বার 2, তোমরা আমাকে শেষ করি। নাম্বার 2, তোমরা আমাকে বলতেছো 9:50-এর পরে আর সাবমিট করতে পারো না, এটা ভুল কথা। 9:50-এর মধ্যে টোটাল সাবমিট করছে মাত্র 6 জন। এরপরে আমি এটার যে অ্যানসার দেখাচ্ছি তোমাদেরকে, ওইটা রেসপন্স গ্রহণ করা আমি বন্ধ করে দিয়েছি হচ্ছে 9:56 কি 57-তে। আচ্ছা এই যে এটা আমি বন্ধ করে দিয়েছি হচ্ছে 9:56 কথা বুঝছো? তো এইটা যদি তুমি এখন ক্লেম করো যে যথাসময়ে সাবমিট করতে পারো, এটা আসলে ভুল কথা। কারণ আমি প্রশ্ন আগেই সাবমিট করছি, গুগল 9:30-এ আপলোড করছে এবং অনেকেই পেয়ে গেছে। হ্যাঁ 2-1 হয়তো পাইতে পারো না তাদের কোনো প্রবলেমের কারণে, কিন্তু আমি কিন্তু 9:50 মানে 9:50 হিসেব করি নাই, সবার টাইম হিসেব করে রাখছি কে কখন সাবমিট করছে। লাস্ট সাবমিশন আমার কাছে আসছে 9:58-তে। আমি যখন তোমাদের রেজাল্ট দিব, তোমাদের কে কখন সাবমিট করতে সেই রেজাল্ট সবাই আমি দিব, সমস্যা নেই। কথা বুঝছো? জি স্যার বুঝছি। আচ্ছা এই যে সমস্যাটা এখন হচ্ছে আসি আমরা হ্যাঁ বলো। সমস্যাটা হচ্ছে স্যার যে অনেকেই মানে আমার ক্ষেত্রেও হয়েছে যে 30-এ না এসে কোশ্চেনটা আসছে অনেক পরে, এইটাই সমস্যা হয়েছে। আর আমরা 50-এর মধ্যে সাবমিট করার ভয় আরো সাবমিট করে দিছি অ্যানসার না করে অনেকে। স্যার এটার একটা কারণ হতে পারে যে তুমি হয়তো বারবার রিফ্রেশ করো নাই। রিফ্রেশও করছি স্যার, আমরা সবাই সবারই এরকম হয়েছে। আচ্ছা যাই হোক, আমি তো কন্টিনিউয়াসলি স্যার রিফ্রেশ করা হচ্ছে স্যার, কিন্তু আসছে 35-এ স্যার। স্যার আমার মনে হইতেছে 80%-এরও বেশি স্টুডেন্টের কোশ্চেন পেয়েছে 36 বা 37 বা 35-এর পরে। আর রিফ্রেশ করা বলতে যদি বলতে যাই, আমার মনে হয় প্রতি মিনিটে কতবার রিফ্রেশ করেছে নিজে গণি নাই, এমন একটা অবস্থা। তারপর কোশ্চেন পাই নাই। স্যার আমাদের ফ্রেন্ডদের সবাইকে পরে আমরা জিজ্ঞাসা করছিলাম, তো ওরা তো সবাই বলে 35-36 করে পাইছে। কিন্তু আমি তোমাদেরকে বললাম যে আমি প্রশ্ন আপলোডের যে একটা টাইম ফিক্স করে দিছি আমার ঘড়ির টাইম অনুযায়ী, ঘড়ির টাইম বলতে গুগলের টাইম অনুযায়ী,
এটা আমি 9:30 AM উল্লেখ করে দিছি। আমি তো বললাম যে এমন হয় নাই যে আমি প্রশ্নই আপলোড করছি দেরিতে, আমি কিন্তু প্রশ্ন আপলোড স্যার করছি আপনার 9টার দিকে। কথাটা আমরা বুঝতে পারছি স্যার। আচ্ছা যাই আমাদের হোক আমরা সবার লেটে আসছে আর কি। আচ্ছা যাই হোক, আমরা এটা পরে আলোচনা করি। প্রথমে আসি আমরা প্রশ্নগুলো গুগলের একটু দোষ সলভ করি। প্রশ্নগুলো একটু সলভ করি। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন ছিল হচ্ছে ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি ওয়েভ। প্রথম প্রশ্ন ছিল যেখানে দেখো আমার ইকুয়েশনটা হচ্ছে এরকম, এত ওমেগা সমান টুয়াইস পাই এফ, এটা হচ্ছে ওমেগা, তাহলে এত সমান হচ্ছে 942। ওকে ফাইন, এবার এটাকে টুয়াইস পাই দিয়ে ভাগ করে দাও, অ্যানসার কত আসবে? 100। ঠিক আছে? জি স্যার, এটা ঠিক, এগুলা ঠিক আছে। আচ্ছা এটা ঠিক আছে। আচ্ছা এরপরের কোশ্চেনে বলছে কি, একটা ভোল্টেজের ইকুয়েশন দেওয়া আছে, কতটুকু সময় লাগবে সেকেন্ড, অর্থাৎ একটা সাইকেল কমপ্লিট করতে কতটুকু সময় লাগবে? জি স্যার, এটাও পেরেছিলাম। আচ্ছা আচ্ছা এটা কিভাবে বের করতে হবে বলো? এটা F হচ্ছে by প্রথমে করে- আমাকে বের করে হ্যাঁ কিভাবে বের করব? আগের মতো ভাগ করলে আমি এর একটা ভ্যালু ফ্রিকোয়েন্সি পাইলাম। আচ্ছা ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে 1 সেকেন্ডে কতগুলো পূর্ণ সাইকেল হয়। হ্যাঁ এখানে দেখা যায় কত আসে आंसर, 157 ভাগ 2 ভাগ হচ্ছে পাই। এর মান আসে হচ্ছে 25 আসছে, তার মানে 1 সেকেন্ডে 25 বার কমপ্লিট সাইকেল হয়। তো আমি বলছি যে তাহলে হাফ সাইকেল হইতে কতটুকু সময় লাগে? হাফ সাইকেল মানে কি 50 দিয়ে ভাগ করতে হবে সেটাকে। জি স্যার, ঠিক আছে। অ্যানসার আসবে কত? 0.02। হ্যাঁ ভেরি গুড, 0.02 আসবে অ্যানসার। তাহলে এটা বের হলো। আচ্ছা এরপরের প্রশ্নটা আমার একটু অ্যানসারটা ভুল ছিল, এটা আমি পরে চেক করছি, তখন দেখলাম যে আমি আসলে অপশনগুলো ভুলছি। আচ্ছা আমি স্যার ব্লু এর অপশনগুলো ভুলছিল। ভালো করে এগুলো পড়ি না স্যার, আমরা তো প্র্যাকটিসে ভার্টিক্যাল সেনসিটিভিটি আমরা পড়ি তো না। আচ্ছা আচ্ছা না না স্যার ব্লু এর অপশন পড়াইছি তোমাদেরকে, দেখো ভালো। হ্যাঁ হ্যাঁ ব্লু এর, শুধু ব্লু এর না সবগুলো অপশন। তাহলে স্যার এটা মার্ক দিয়ে দিন স্যার, আমি রেডি সব দিয়ে দিব। দেখাই দিছি একটা। ভুল হয়েছে সবার নাম্বার সমস্যা করে টেনশন করেন। একটা ভুল হয়েছে, এটা আমি কনফার্ম করতে। দাঁড়াও আমি বলি এটা আসলে বিষয়টা কি রকম হবে। আচ্ছা খেয়াল করো, এখানে হচ্ছে যে ডিটারমাইন দ্য পিরিয়ড অফ ইচ ওয়েভ ফর্ম, প্রত্যেকটা ওয়েভ ফর্মের পিরিয়ড বের করতে বলছে। পিরিয়ডটা হচ্ছে এক পূর্ণ সাইকেল কতটুকু সময়ের মধ্যে কমপ্লিট হয়। খেয়াল করো আমি যদি নীল কালারের কথা বলি, দেখো নীল কালার শুরু হয়েছে এই পয়েন্ট থেকে, এখান থেকে শুরু হয়ে দেখো এই যে কমপ্লিট এখানে শেষ হচ্ছে, তাই না? জি স্যার। দেখো আচ্ছা এখন দেখো তো এখানে কতগুলো পূর্ণ বক্স হয়, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। ওকে এরপর আমাকে বলতে এই আটটা বক্সের এক একটা বক্সের মান কত? 1 মিলি সেকেন্ড। তাহলে 8 বক্সের মান কত হবে? 8 মিলি সেকেন্ড। 8 মিলি সেকেন্ড অ্যানসার হচ্ছে এটা, 8 মিলি সেকেন্ড হবে অ্যানসার। আমি আসলে এখানে ভুল করছিলাম যে আমি ছোটগুলোকে এক ঘর হিসেব করে 40 বের করে ফেলছিলাম, 5 আর 40 বলছিলাম। তাহলে অ্যানসার হবে 8 মিলি সেকেন্ড। লালটার ক্ষেত্রে একই রকম, লালটার ক্ষেত্রে দেখো এখানে শেষ আর এখানে শুরু, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 একই, তাহলে দুইটার ক্ষেত্রে হচ্ছে 8 মিলি সেকেন্ড করে। কথা বুঝছো? আচ্ছা এটা তো সবাইকে আমি নাম্বার দিয়ে দিব, সবাইকে নাম্বার দিয়ে দিব, সবাইকে নাম্বার দিয়ে দিব। আচ্ছা এরপরে আসো, এরপরে বলছে যে ডিটারমাইন দ্য ফেজ শিফট। আচ্ছা মানে এই লাল এবং নীলের মধ্যে কে কার চাইতে কতটুকু লিডিং বা ল্যাগিং অবস্থানে আছে। তো আমি একটু ভালো করে যখন দেখতে পারবো যে ডেটটাই সালাদ, খেয়াল করো, সরি স্যার ডেটটাই তো সালাদ, এখন নাম মানে ক্লাসটা অফ রাখা যায় না, গোসল করে তো যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বাকি জিনিসগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। স্যার একটু নিচে যান, একটা কোশ্চেন একটু দেখাবো, এটা আমার একটু সমস্যা, একটু নিচে যান। আচ্ছা কত নাম্বার একটু নিচে যান, আমি বলতেছি স্যার, আরো যান নিচে, আরো এই যে এইটা স্যার, এই যে 9 নাম্বার 9 9 9 9। হ্যাঁ কই গেল? 9 না 10? 9 স্যার, 9 এর স্যার অ্যানসার এ হওয়ার কথা না স্যার। স্যার আনসার এ স্যার, এটা বইয়ে স্যার গুগল আছে, কেমনে হয় স্যার? আপনার পিডিএফ আছে। আচ্ছা দেখো প্লাস 90 ডিগ্রি যা
মাইনাস 270 ডিগ্রি কি একই স্যার, কথা না? এটা তো ধরা যাবে না স্যার, যদি এখন 270 ডিগ্রি আসে মাইনাস, ঠিক আছে, তাহলে তো আমি স্যার ওটাকে যদি ইচ্ছা করলে স্যার পিছায় স্যার ওই রিডিংও বাড়াই দিতে পারি স্যার ওই হিসাবে। হ্যাঁ একই তো। স্যার এটা তো স্যার আরো ইয়া করা যাবে। মনে করেন আর স্যার করা আমাদের যাবে ওই না, দিকটা। আর করা যাবে না, শুধু এই দুইটাই তুমি রাখতে পারবা। চারটে কোশ্চেন আছে, ধরেন স্যার ইন্ডাকটিভের ক্ষেত্রে হলো ভি লিডিং আর আই ল্যাগিং 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন আই কে আমি ওই 90 ডিগ্রি থেকে আরো আগায় দিলাম সামনে, আগায় দিয়ে ধরলাম, তো সেই ক্ষেত্রে তো স্যার আই লিডিং হয়ে গেল, তখন সেক্ষেত্রে তো আর ভি লিডিং থাকবো না। না না, কেন? তুমি পজিটিভ থেকে চিন্তা করো অথবা নেগেটিভ চিন্তা করো, কথা তো একই। আমি দেখাচ্ছি তুমি যে কথা বলছো সেটা আমি দেখাচ্ছি। এই ক্ষেত্রে স্যার এটা বিটা যদি হয়, ল্যাগিং হয়ে যায় না স্যার? বি অপশনের ক্ষেত্রে দেখো বি দেখো ল্যাগিং দেখো, না? একটা হচ্ছে দেখো এখানে প্লাস 90 ডিগ্রি হচ্ছে এইটা, আর মাইনাস 270 ডিগ্রি হচ্ছে এইটা, কথা কি একই না? দেখো তো অবস্থান তো একই দিকে, বি তো এদিকে, বি এদিকে। স্যার এটা প্লাস এখন আমি যদি 270 বলি এটা স্যার। না না না, কথা ঠিক আছে, প্লাস 270 হচ্ছে আমি ধরলাম যে স্যার 90 প্লাস ডিগ্রিতে 270 আমি নাই বলি, অপশন। আমি প্লাস 270 হচ্ছে এই পয়েন্টে, প্লাস 270 হচ্ছে এই পয়েন্টটা, আর জি স্যার। মাইনাস 270 হচ্ছে এই যে এই পয়েন্টটা। আচ্ছা, এইটা মাইনাস yes, 270 yes. যা প্লাস 90 তো একই কথা। ঠিক আছে আচ্ছা এইভাবে। হ্যাঁ এইভাবে তোমাদেরকে কনফিউজ সাইকেল ধরলে তো স্যার এটা ওটা তো আমাদের ল্যাগিং হয়ে শিখেন যায়। নাই স্যার, বোনাস মার্কস। ওয়েভ যদি ধরি, এটা শিখাইছি তোমাদেরকে, ওই যে কয়েকটা প্রবলেম সলভ করার সময় দেখাচ্ছিলাম যে কখনো তুমি 360 মানে আই কো লিড বলতে পারো বা ভি কো লিড বলতে পারো, তুমি অ্যাঙ্গেলটাকে কোন ভাবে চিন্তা করতেছো সেটার উপর স্যার সেটাই আমি বলতেছি, এই ক্ষেত্রে যেমন ইন্ডাকটিভ সার্কিট ভি তো লিডিং হবে, কিন্তু বি এর ক্ষেত্রে স্যার ভি ল্যাগিং হয়ে যায়, এটাই চিন্তা করতেছি যে ল্যাগিং ল্যাগিং কখন? যদি তুমি 200 ডিগ্রি বলো, নরমালি লিডিং বা ল্যাগিং হয় 180 এর ভিতরে। দেখো আমি দেখাচ্ছি, কথাটা ভালো করে বুঝো। এই যে 180 এর ভিতরে, এই যে এদিক থেকে এদিকের মধ্যে লিডিং ল্যাগিং হবে। এখন তুমি যখন 180 এর বাইরে চলে যাবা, তখন কথা তো পুরো উল্টায় যাচ্ছে। আমি মাইনাস পূর্ব দিকে গেলাম, মাইনাস পূর্ব দিকে যাওয়া মানে হচ্ছে পশ্চিম দিকে যাওয়া। কথা বুঝে না? 180 বাইরে গেলে ওটা হিসাব আলাদা। হ্যাঁ হ্যাঁ, এটা হিসাব আলাদা। হ্যাঁ আচ্ছা, যাই হোক, আমরা বাকি বিষয়গুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব। আর অনেক কঠিন কোশ্চেন করছিল। কোশ্চেনটা তো কঠিন ছিল। প্রশ্ন সহজ করছি তো। জানি না স্যার। অনেক ট্রিকি কোশ্চেন স্যার, অনেক ট্রিকি। প্রথম বিষয়টা বললাম স্যার, আপনার ওইখানে যদি মানে অপশন থাকে আর কি, যে কত সময় আমরা কোশ্চেনটা দেখি ওপেন করছি স্যার, ওইটা আপনি দেখলে বুঝতে পারবেন যে স্যার আমরা 36ই পাইছি সবাই। টাইম পাইছি মাত্র 14 মিনিট। আসলে কোশ্চেন কঠিন ছিল, আবার 14 মিনিটে অ্যানসার করছি সবগুলো, আবার সাবমিট করছি ওর মধ্যে। আচ্ছা, এটার অ্যানসার কি দিছো? এটার অ্যানসার কি দিছো? দেখি বলো তো, এটার অ্যানসার কি দিছো? এটার অ্যানসার কি জানি দিলাম, রিয়েল ইজিক্যাল টু হলো খেয়াল তো নাই 10। আচ্ছা ভালো করে খেয়াল করো, এটার ডি দিছিলাম ডি। বলি ও স্যার কেন কি মেজার দিছিলাম? यस। আচ্ছা বলি, এটা তো মেজার করা যাবে, কারণ এটা এল না। এল এর জন্য ইম্পিডেন্স কত? টুয়াইস পাই এফ এল, তাই কি না? টুয়াইস পাই এফ এল, তাই না? জি স্যার। ও আচ্ছা, এক্সেল তো বাই করা যাবে। হ্যাঁ, এফ কত? অনেক বেশি না? দেখো তো 100 কিলো, অনেক বেশি না? জি স্যার। 100 কে 1 লাখ। এই জিনিসটা আপনি পড়াইলেন আজকে, আর এটা কোশ্চেনে দিয়ে দিছেন। তখন তখন মানুষ মানে সে শর্ট সার্কিটের মতো কাজ করে, কথা বুঝছো? তো এখানে যদি এফ এর মান অনেক বেশি, বলতেছি আমি বললাম এফ এর মান যখন খুব বেশি, তখন এক্সেল এর মান হচ্ছে ওপেন সার্কিটের মতো কাজ করে, যেহেতু তার মান খুব বেশি হয়। আর এফ এর মান যখন জিরোর কাছাকাছি হয়, তখন এক্সেল এর মান হচ্ছে জিরোর কাছাকাছি, মানে সেটা শর্ট সার্কিটের মতো কাজ করে। তো এখানে যদি এফ এর মান খুব বেশি, তাহলে এটা একটা ওপেন সার্কিট। তো ওপেন সার্কিটের মধ্যে কি হবে? ওপেন সার্কিটের মধ্যে যা ভোল্টেজ দিবা সবই তো ওপেন সার্কিটের মধ্যে এসে ড্রপ করবে, তাহলে 10ই পাবা না তুমি এখানে, বুঝছো? তার কথা হচ্ছে স্যার এত অল্প টাইমের মধ্যে স্যার এত কিছু মাথায় আসে না। দেখো আমি প্রশ্ন দিছি 15টা, প্রশ্ন 15টার জন্য আমি সময় দিছি 18 মিনিট, অতিরিক্ত দিছি আরো 2 মিনিট, টোটাল 20 মিনিট।
আর আমি তোমাদের অ্যান্সার লাস্ট সাবমিট করার সময় দিছি 55 পর্যন্ত, যদিও বা আমি তো স্যার 50-এর আগেই সাবমিট করে দিছি অ্যান্সার টেনশন না দেখা। এটা তো 40 মিনিটও শেষ হবে না স্যার। সাবমিট করব স্যার, সেটার জন্যই মানে অনেক তাড়াহুড়ো হয়েছে। আচ্ছা যাই হোক আমরা তার দেখি। মধ্যে 5টা কোশ্চেন পরে দেখি নাই আসলে কি লেখা ছিল কোশ্চেন পড়ার টাইমে পাই নাই। আচ্ছা ঠিক আছে, আমি রেজাল্ট তোমাদের সামনে রেজাল্ট আপলোড করব, এরপর আমরা এই বিষয় নিয়ে আবার কথা বলবো যে আমাদের পরবর্তী করণীয় কি। স্যার আমাদের সবাইকে বোনাস 4 নাম্বার দিয়ে দেন আরো এক্সট্রা। একটু একটু নিচে জি যান না স্যার, স্যার। জি স্যার। আচ্ছা আমরা পরবর্তী দিন আমরা আলোচনা করি, আজকে থাকুক, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। সবাই স্যার আসসালামু আলাইকুম।